আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছি। তো আপনারা সবাই জানেন আজকে আমরা ভোকেশনাল কেমিস্ট্রির 4 নাম্বার ক্লাস। আজকে সম্ভবত এই চ্যাপ্টারের শেষ ক্লাস, ভোকেশনাল কেমিস্ট্রির শেষ ক্লাস আজকে সম্ভবত। তো সবাই শেয়ার করে ফেলেন, শেয়ার করে ফেলেন সবার সাথে এবং সবাইকে জানিয়ে দেন হয়তো ভোকেশনাল কেমিস্ট্রি আজকে লাস্ট ক্লাস, আমরা আজকে মোটামুটি চ্যাপ্টার আমরা শেষ করে দিব। তো আমি দেখছি ইতিমধ্যে হৃদয় মিয়া, আসিফ শাহরিয়ার, তাইবা মরিয়াম, অন্তরা লাবিবা, জান্নাতুল ফেরদৌস, তানভীর তুষার, তামিমা তানজুম, মেহবুব হাসান, প্রত্যাশা মজুমদার, তামিমা নওশিন ইসলাম, ইসমাইল হোসেন, তাসনিম জুবায়ের, মেহেদি হাসান, রোজিনা আক্তার, আবহেনা রাজু, ইসমাইল হোসেন, নয়ন কর্মকার, নুসরাত রায়হানা, আবহেনা রাজু, ফারিয়া জিতু, রাকিব ইসলাম জয়েন করছেন। তো আমরা মোটামুটি ক্লাসটা শুরু করে দিই। তো আমরা বেসিক্যালি আজকে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার নিয়ে কাজ করব এবং শেষের দিকে কিছু ছোট ছোট টপিকগুলো আমরা বলেছিলাম এগুলোর মূল উপাদান করতে হবে, বেসিক্যালি আপনাদেরকে বলা ছিল সেই মূল উপাদানগুলো নিয়ে আমরা কাজ করব মোটামুটি। তো আমরা প্রথমে চলে আসি পরিষ্কার ক্লিনার, সেটা টয়লেট ক্লিনার হতে পারে, গ্লাস ক্লিনার হতে পারে, ইভেন অন্যান্য ক্লিনারও হতে পারে। সেটা আমরা কিভাবে তৈরি করি বেসিক্যালি সেটা আমরা দেখি। ইভেন সাবান, ডিটারজেন্ট হতে পারে, এগুলোও কিন্তু পরিষ্কার। সবগুলো তৈরির মেকানিজম কিন্তু একই রকম, ঠিক আছে? তো আমরা এই ক্লিনার কিভাবে তৈরি করতে পারি, পরিষ্কার কিভাবে তৈরি করতে পারি সেই জিনিসটা দেখি আমরা একটু। তো খেয়াল করেন, আমি যদি সাবান চিন্তা করি, সাবান কিন্তু উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, সবাই জানেন আপনারা। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এখন প্রশ্ন হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড কি? উচ্চতর ফ্যাটি অ্যাসিড বেসিক্যালি অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি। অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডকে বলা হয় ফ্যাটি অ্যাসিড, সেটা যে যত কার্বন বিশিষ্টই হোক। তো
তো যখন উচ্চতর বলতে আমরা বেশি কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডকে বুঝি। যে সমস্ত জৈব অ্যাসিডে কার্বনের সংখ্যা বেশি, মিনিমাম 12 থেকে স্টার্ট হয়, মিনিমাম 12 কার্বন হলে আমরা উচ্চতর ফ্যাটি অ্যাসিড চিন্তা করি। এখন এই ফ্যাটি অ্যাসিডের ভিতরে কিছু আছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আবার কিছু আছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আমরা যদি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড লেখার চেষ্টা করি, দেখেন সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি কি হতে পারে। দেখেন আমি সাবান নিয়ে বলছি, এই সাবান দিয়ে কিন্তু টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার সবই কিন্তু একই প্রসেসে তৈরি করা যাবে, খেয়াল করবেন। আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা একটু লিখে ফেলবেন সবাই। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আছে দেখেন স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিডের ফর্মুলা C17H35COOH। আছে পালমিটিক অ্যাসিড, এটা C15H31COOH। আমি যদি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলার চেষ্টা করি, দেখেন আছে দেখেন অলিক অ্যাসিড, অলিক অ্যাসিড হচ্ছে C17H33COOH। আমি যদি আরেকটা বলার চেষ্টা করি লিনোলিক অ্যাসিড, C15H29COOH। তো এই সম্পৃক্ত, আমরা এখানে যেহেতু ফ্যাটি অ্যাসিড বলছি, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এইজন্য আমরা কিন্তু ফ্যাটি অ্যাসিড লিখে ফেললাম, ঠিক আছে। তো এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, অর্থাৎ আমরা যদি হাইড্রোজেনকে সরায় দিয়ে আমরা সোডিয়াম বা পটাশিয়াম বলে দিই, তাহলে কিন্তু সাবান হয়ে যাবে। অর্থাৎ সাবানে যদি একটা ফর্মুলা লিখতে চাই C17H35COONA, এটা কিন্তু একটা সাবানের উদাহরণ। এটা হচ্ছে সোডিয়াম স্টেরয়েড। সোডিয়াম স্টেরয়েড অর্থাৎ হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপন করে আমরা যদি সোডিয়াম বা পটাশিয়াম দিয়ে দিই, সেগুলো কিন্তু সাবানে কনভার্ট হয়ে যাবে। এটা সোডিয়াম পারমেটেট হবে, সোডিয়াম অলিয়েট হবে, সোডিয়াম লিনোলেট হবে। শুধুমাত্র আমরা হাইড্রোজেনকে সরাসরি সোডিয়াম বা পটাশিয়াম দিয়ে দিতে পারি। মেসেজ হলো যদি সোডিয়াম দেন আপনি, এটা কিন্তু লন্ড্রি সোপ, লন্ড্রি সোপ বা শক্ত সাবান যেটাকে আমরা বলি লন্ড্রি সোপ, কঠিন সাবান। আর যদি আপনি পটাশিয়াম দিয়ে দেন, তার মানে আমি যদি এরকম লিখি C17H35COONA, এরকম যদি আমি লিখি, এটা হয়ে যাবে আপনার টয়লেট সোপ, নরম সাবান যেটা। পটাশিয়াম যদি দিয়ে দিই, পটাশিয়াম দিয়ে দিলে হবে টয়লেট সোপ বা নরম সাবান। সোডিয়ামটা বেসিক্যালি সলিড সোপ তৈরি করে এবং পটাশিয়াম দিলে আমার লিকুইড সোপ। আমরা টয়লেট সোপে বেসিক্যালি পটাশিয়াম ব্যবহার করি, আর লন্ড্রি সোপে যেগুলো আমরা সোডিয়ামটা ব্যবহার করি। যাই হোক, আমরা এখন এই ক্লিনারের প্রিপারেশন একটু দেখাবো। একটু ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই জানান, মোটামুটি এটা ক্লিয়ার কিনা। এই যে আমরা এটা এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম, এই জিনিসগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। তারপর আমরা প্রিপারেশন দেখাবো, ক্লিনারের প্রিপারেশন। আমরা সাবান দিয়ে ধরেছি, এই সাবানের প্রিপারেশনও যা, আমরা টয়লেট ক্লিনারের প্রিপারেশনও যা, গ্লাস ক্লিনারের প্রিপারেশনও যা, শুধুমাত্র যৌগটা একটু আলাদা হবে, বাট প্রিপারেশন একই রকম। ওকে, তামান্না ইয়াসমিন বলছে ইয়েস স্যার বলছে, তাইবা মরিয়ম বলছে ওকে, প্রত্যাশা মজুমদার বলছে ঠিক আছে। তাহলে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গুলো শিখলাম। আমরা জানি সম্পৃক্ত ফর্মুলাটা কি, CnH twice N plus 1 bond COOH। এটা হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ফর্মুলা। আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ফর্মুলা কি হবে, CnH twice N minus 1 bond COOH।
এটা হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ফর্মুলা। এই ফর্মুলাটা একটু লিখে রাখতে পারেন সবাই, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ফর্মুলাটা লিখে রাখতে পারেন। এর উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ এখন আমরা তৈরি করার চেষ্টা করব, দ্যাট ইজ সাবান তৈরি করার চেষ্টা করব। সাবান যদি আমি তৈরি করতে পারি, এর সাথে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার এগুলো তৈরি করা হয়ে যাবে। ওকে ওকে এখন দেখেন তেল বা চর্বি, এটাকে যদি আমরা ক্ষার সহযোগে বিক্রিয়া করাই তাহলে কিন্তু আমরা সাবান প্লাস উপজাত হিসেবে যে কোনো কিছু পাওয়া যেতে পারে। সাবান মানে আমরা এটাকে পরিষ্কারক বলছি, পরিষ্কারক ক্লিনার। এই তেল চর্বি এক ধরনের অ্যাস্টার, তেল চর্বি এক ধরনের অ্যাস্টার। অর্থাৎ তেল চর্বিকে যদি আপনি ক্ষার সহযোগে বিক্রিয়া করান তাহলে আপনি পেয়ে যাবেন ক্লিনার, পেয়ে যাবেন পরিষ্কার পেয়ে যাবেন। তেল চর্বির ফর্মুলা দেখেন, CH2COR CH3COR CH2COR। আমি এখানে আর না লিখে এটাকে আমরা স্টেরিক অ্যাসিডে কনভার্ট করে ফেলবো, C17H35 লিখে দিব সব জায়গায়, C17H35 সব জায়গায় এটা লিখে দেব, C17H35। এটাকে দেখেন আমরা ক্ষার সহযোগে বিক্রিয়া করাবো। ক্ষার সহযোগে বিক্রিয়া করালে দেখেন এখানে দেখেন 3 অণু কাজ, C17H, ওই যে আপনি যদি খেয়াল করেন এখানে 3 অণু আছে, অর্থাৎ আপনি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড 3 অণু কাজ করবে। আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারেন, 3 অণু কাজ করবে। এর সাথে OH, এই যে CH2 OH CH CH2 এই OH অংশটা এর সাথে চলে যাবে আর 3 অণু সোডিয়াম এর সাথে চলে আসবে। তাহলে দেখেন আমি এখানে পাবো, দেখেন C17H35 COON, এটা আমি 3 অণু পাবো। আর এখানে যে CH2OH CHOH CHOH, এটা গ্লিসারিন। অর্থাৎ সাবান প্রিপারেশনে আমরা উপজাত হিসেবে গ্লিসারিন পাই, আর এটা হচ্ছে আপনার সাবান অ্যাসিড। এই যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা হচ্ছে সাবান। দেখেন তো এই বিক্রিয়াটা ক্লিয়ার কিনা। তেল চর্বি এক ধরনের অ্যাস্টার, বন্ড সি ডাবল আর রেডিকাল থাকে, এই যে বন্ড সি ডাবল আর মূলক আছে, এটাকে আমরা ক্ষার সহযোগে বিক্রিয়া করলাম, গ্লিসারিন এবং সাবান পেয়ে গেলাম। এই সাবান বলেন, এই টয়লেট ক্লিনার বলেন, এই গ্লাস ক্লিনার বলেন, সবকিছু কিন্তু মেকানিজম একই রকম। এটা কিভাবে পরিষ্কার করতে কাজ করে, কিভাবে ক্লিন করে সেটা আমরা দেখব। তার আগে বিক্রিয়া ক্লিয়ার কিনা, কোনো ডাউট আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই একটু জানিয়ে দেন, যে এটা কোনো কোশ্চেন আছে কিনা, কোনো বোঝায় কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানিয়ে দেন। বিক্রিয়াটা ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দেন। সবাই ক্লিয়ার বলছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখেন গ্লাস টয়লেট ক্লিনারটা বলি। টয়লেট ক্লিনার যদি আমি প্রিপারেশন করতে চাই, টয়লেট ক্লিনারে আমার শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হবে। অর্থাৎ এটা যদি আমরা একটা টয়লেট ক্লিনারের ফর্মুলা বলতে চাই, এটা একটা টয়লেট ক্লিনার। ওকে, আমরা যদি গ্লাস ক্লিনার তৈরি করতে চাই, দুর্বল প্রকৃতির ক্ষার
বেসিক্যালি অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করি। বেসিক্যালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার ফর্মুলা যদি বলতে চান, এটা একটা গ্লাস ক্লিনারের ফর্মুলা। এটা নোট করে ফেলেন, গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনারের ফর্মুলা নোট করে ফেলেন। টয়লেট ক্লিনারে আমরা শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি এবং গ্লাস ক্লিনারে আমরা দুর্বল প্রকৃতির ক্ষার অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল প্রকৃতির ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। আমরা গ্লাস ক্লিনার তৈরি করি, টয়লেট ক্লিনার তৈরিতে শক্তিশালী আমরা ক্ষার ব্যবহার করি। আর এটা সবাই নোট করে ফেলেন। ওকে, আশা করি নোট করা হয়ে গেছে। এখন দেখেন এই যে পরিষ্কারক, এই ক্লিনার গুলো কিভাবে পরিষ্কারক হিসেবে কাজ করে সেই জিনিসটা আমরা এখন একটু দেখানোর চেষ্টা করব। এটা ইরেজ করে দিলাম। সাবানের পরিষ্কারকরণ কৌশল দিয়ে আমরা দেখাই। সাবানে পরিষ্কারকরণ কৌশল। আপনি যদি একটা সাবান লেখেন C17H35COO, এর কিন্তু দুইটা অংশ, যদি খেয়াল করেন আপনারা, দুটো অংশ, একটা হাইড্রোকার্বন অংশ আর একটা এই অংশ। এই হাইড্রোকার্বন অংশটাকে আমরা বলি লেজ এবং এই কার্বক্সিলেট এই অংশটাকে আমরা বলি মাথা। যে কোনো ক্লিনারের দুটো অংশ, একটা হচ্ছে লেজ আর একটা হচ্ছে মাথা। হাইড্রোকার্বন অংশটুকুকে বলা হয় লেজ এবং মাথা, যেটা কার্বক্সিলেট অংশ, এই অংশটাকে বলি আমরা মাথা বেসিক্যালি। তো দেখেন এই কার্বক্সিলেট অংশ এটা কিন্তু পোলার, আর এই হাইড্রোকার্বন কিন্তু আপনারা জানেন নন পোলার। তাই লেজটা হচ্ছে অপোলার অংশ আর এই মাথাটা হচ্ছে পোলার অংশ। আমি বলছি যে কোনো ক্লিনারের কিন্তু পরিষ্কারকরণ কৌশল কিন্তু একই রকম। আমরা এটা সাবান দিয়ে দেখাচ্ছি, আপনি টয়লেট ক্লিনার করুক, গ্লাস ক্লিনার করুক, একই ভাবে দেখাবেন। তো আমি বলছি যে কোনো ক্লিনার হোক, সেটা টয়লেট ক্লিনার হোক, গ্লাস ক্লিনার হোক, সাবান হোক, ডিটারজেন্ট হোক, তার কিন্তু দুইটা অংশ। একটা হচ্ছে হাইড্রোকার্বন অংশ, যেটাকে আমরা লেজ বলি, এই লেজটা বেসিক্যালি অপোলার, আর এই কার্বক্সিলেট অংশ যেটাকে আমরা মাথা বলি, এই মাথাটা বেসিক্যালি পোলার। এখন আমরা একটা নীতি জানি, লাইক ডিসলভ লাইক, অর্থাৎ যার ধর্ম যেমন সে সেই ধর্ম দেখায়। সাধারণত পোলার কোন সলভেন্ট পোলার দ্রাবকে মেশে, পোলার কোন অণু পোলার সলভেন্টে মেশে, নন পোলার কোন অণু নন পোলার সলভেন্টে মেশে। অর্থাৎ এই যে অপোলার অংশ হাইড্রোকার্বন, এটা কিন্তু অপোলার কোন নন সলভেন্ট আমার এই অপোলার অংশে বা অপোলার দ্রাবকে কিন্তু মিশবে। আর এই মাথা যদি পোলার বলি, তাহলে এটা কোনো পোলার অণুর সাথে মিশবে, রাইট? তাহলে এই যে মাথা আমরা পোলার বলছি, এই অংশটা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে পানিতে দ্রবণীয়, যেটা পোলার পানিতে দ্রবণীয়, এটাকে বলা হয় হাইড্রোফিলিক। এবং লিপোফোবিক, তেল চর্বিতে অদ্রবণীয়। লিপোফোবিক কারণ তেল চর্বি হচ্ছে অপোলার, তাহলে আমার এই যে পোলার অংশ লিপোফোবিক, এটা হচ্ছে তেল চর্বিতে অদ্রবণীয়। তেল চর্বিতে অদ্রবণীয়, পানিতে দ্রবণীয়। আর যে লেজ হাইড্রোকার্বন অংশ বলছি, এটা কিন্তু লিপোফিলিক, তেল চর্বিতে দ্রবণীয়, লিপোফিলিক। যেটা হাইড্রোকার্বন, তাহলে তেল চর্বিতে মিশবে, তেল চর্বিতে দ্রবণীয়। কিন্তু হাইড্রোফোবিক, ফোবিক মানে ফ্লিক মানে দ্রবণীয়, আর ফোবিক মানে অদ্রবণীয়। বাট এটা কিন্তু আবার হাইড্রোফোবিক। পানিতে অদ্রবণীয়। তাহলে আবার খেয়াল করেন, আমরা যে কোনো
ক্লিনার পরিষ্কারক যদি চিন্তা করি তার কিন্তু দুইটা অংশ বেসিক্যালি, একটা হচ্ছে হাইড্রোকার্বন অংশ আর একটা কার্বক্সিলেট অংশ। হাইড্রোকার্বন অংশটাকে আমরা লেজ বলছি, যেটা সাধারণত অপোলার নন পোলার, এবং কার্বক্সিলেট অংশটাকে মাথা বলছি, যেটা হচ্ছে পোলার। এই পোলার যে অংশটা এটা সাধারণত হাইড্রোফিলিক, মানে দ্রবণীয়, এটা পানিতে দ্রবণীয় বাট লিপোফোবিক, তেল চর্বিতে অদ্রবণীয়। আর লেজ যে অংশটা বলছি এটা সাধারণত তেল চর্বিতে অদ্রবণীয়, মানে লিপো তেল চর্বিতে দ্রবণীয়, দ্যাট ইজ লিপোফিলিক বাট হাইড্রোফোবিক, পানিতে অদ্রবণীয়। এই জিনিসটা আমাকে শিখতে হবে আগে, অর্থাৎ কোন অংশটা পানির সাথে মেশে বা কোন অংশটা তেল চর্বিতে মেশে বা কোন অংশটা পানিতে মেশে না বা কোন অংশটা তেল চর্বিতে মেশে না, এই জিনিসটা আমাকে কিন্তু আগে ক্লিয়ার হতে হবে। তাহলে এই যে আমি একটু তথ্যগুলো বললাম এটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, তারপর আমরা ছবি দিয়ে দেখাবো, লেজ মাথা আঁকিয়ে দেখাবো কিভাবে আমার যখন আমরা কাপড় চোপড় পরিষ্কার করি বা টয়লেট পরিষ্কার করি বা গ্লাস পরিষ্কার করি সেভাবে সেটা কিভাবে পরিষ্কার হয়, কোন অংশটা কোন অংশের সাথে মেশে কি তৈরি করে সেটা আমরা দেখাবো ছবির মাধ্যমে। বাট এইটা আগে ক্লিয়ার কিনা আমাকে বলেন, একটু কমেন্ট সেকশনে সবাই জানান যে লেজ আর মাথা এই দুটো অংশ ক্লিয়ার কিনা। উম্মে হাবিবা বলছে ক্লিয়ার বলছে, অনিক দাস ক্লিয়ার বলছে, তামিমা ইয়াসমিন ক্লিয়ার বলছে, প্রত্যাশা মজুমদার ক্লিয়ার বলছে, মাকরুমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, মাহমুদা, আফরোজ, হৃদয় মিয়া, ওকে সবাই ক্লিয়ার বলছে। মেহেদি হাসান বলছে ওকে, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি একটা স্ট্রাকচার আঁকাতে চাই, জিনিসটা এরকম, এটা হচ্ছে লেজ, দেখেন এটা হচ্ছে মাথা। আমরা যদি আঁকানোর চেষ্টা করি, এটা দেখেন লেজ, ছবিটা যদি আঁকানোর চেষ্টা করি এটা হচ্ছে মাথা। তাহলে আমি যদি অনেকগুলো দেখেন অবস্থার চেষ্টা করি, এখন দেখেন এইগুলো মাথা বেসিক্যালি, আর এই যে লেজ, লেজগুলো সব এখানে মিশছে। লেজগুলো মিশছে সব এখানে, ছবিটা আঁকায় দিতে পারেন। এই যে লেজগুলো মিশছে, এর সাথে সব সোডিয়াম প্লাস দিয়ে দিবেন। আর যখন আপনার গ্লাস ক্লিনার হবে, টয়লেট ক্লিনার হোক বা সাবান হোক, সব সোডিয়াম প্লাস দিবেন। আর যখন গ্লাস ক্লিনার বলবে তখন আপনি NH4 প্লাস দিবেন। গ্লাস ক্লিনারের ক্ষেত্রে অ্যামোনিয়াম আয়ন দিবেন এইগুলো। আর টয়লেট ক্লিনার বলুক বা সাবান বলুক, এগুলো সোডিয়াম প্লাস হবে। তাহলে এটা দেখেন কাজ এখানে যেটা দেখছি, এই যে এইগুলো লেজগুলো দেখেন আর এটা মাথা দেখেন। তো যখন আমরা দেখেন আপনারা যদি কাপড় চোপড় পরিষ্কার করতে চাই, দেখেন আমরা যখন এর ভিতরে কোনো ডিটারজেন্ট দিয়ে দিলাম বা সাবান দিয়ে আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা করি, দেখেন সাবানের কিন্তু তেল চর্বির যে অংশ আছে, সাবানে আমার ক্লিনার তেল চর্বির অংশ, এটা যে হাইড্রোকার্বন যে অংশটা সাবানের আছে, এটা ময়লা বা গ্রিস, সাধারণত কিন্তু তেল চর্বি, এটা কিন্তু অপোলার, ময়লা বা গ্রিস, এটা আমি পরিষ্কার করতে যাচ্ছি, এটা কিন্তু অপোলার। তাহলে এটার সাথে এই হাইড্রোকার্বন অংশ, এই লেজ অংশটা কিন্তু এই ময়লা বা গ্রিসের সাথে কিন্তু মিশে যাবে। আর এই মাথাটা এটা কিন্তু পানিতে অবস্থান করবে। এখন এই যে ময়লা আবল বা গ্রিস গুলো, এগুলো দেখেন এগুলো মিশে একটা ইমালশন তৈরি করে, কারণ মাথার লেজের সাথে বিপরীত ধর্মী আকর্ষণ থাকার কারণে এরা একটা ইমালশন তৈরি করবে। ইমালশন তৈরি করার ফলে দেখেন আমরা এটাকে যত বেশি আমরা ঘষবো বা যত বেশি আন্দোলিত করবো, তত বেশি ইমালশন তৈরি হবে এবং এটা উপরে ভেসে আসবে। ময়লাটা একত্রিত হয়ে এরকম লেজের ময়লাটা একত্রিত হয়ে উপরের দিকে ভেসে আসবে।
এরপরে দেখেন যখন আমরা পানি দিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করি, পানি দিয়ে করার চেষ্টা করি মানে মাথাটা আমরা টান দিচ্ছি, মাথা যদি টান দেন ওর সাথে কিন্তু লেজটাও কিন্তু কি হবে, বের হয়ে আসবে, ময়লাটা কিন্তু বের হয়ে আসবে। যত বেশি আমরা পানি দিব দেখেন পানির সাথে যেহেতু এই মাথায় এই অংশটা কিন্তু পোলায় পানির সাথে মিশে যাবে, এই অংশটা যখন এখান থেকে বের হয়ে যাবে যত বেশি পানি আমরা দিব ওর সাথে কিন্তু এই ময়লা বা গ্রিসটাও কিন্তু চলে যাবে, কারণ মাথা যদি কোথা থেকে অপসারিত হয় লেজটাও কিন্তু অপসারিত হবে। আবার আমরা বলি আমরা তেল চর্বি আমরা যদি যে কোনো ক্লিনারের হাইড্রোকার্বন যে অংশটা সেটা অপোলার, সাধারণত ময়লা বাদ দিয়ে যেটা আমরা পরিষ্কার করতে চাই সেটা কমোডের ময়লা হতে পারে, সেটা গ্লাসের ময়লা হতে পারে, সেটা আমার কাপড় চাপড়ের ময়লা হতে পারে, এটা বেসিক্যালি অপোলার। তাহলে হাইড্রোকার্বন অংশটা কিন্তু এই অপোলার এই ময়লা বা গ্রিজের সাথে মিক্সড হয়ে এরকম একটা একত্রিত করে একটা ইমালশন তৈরি করবে। আমরা যত বেশি আন্দোলিত করব তত বেশি এটা কিন্তু ইমালশনে কনভার্ট হবে। এরপরে দেখেন আমরা যখন পানি যোগ করি এই পানি কিন্তু হাইড্রোকার্বন অংশ যেহেতু পোলার এটা পানির সাথে মেশে, তাই এখান থেকে যখন পানিতে অপসারিত হয়ে যাবে মাথাটা এখান থেকে সরে যাবে, সাথে সাথে কিন্তু লেজটাও ওর সাথে কিন্তু বের হয়ে যাবে। এইভাবে কিন্তু এটা ময়লা পরিষ্কার হয়ে যাবে। আপনি কমোডের উপরে যখন আপনি হারপিক বা যে টয়লেট ক্লিনার দিয়ে দিচ্ছেন, হারপিকের যে হাইড্রোকার্বন অংশ এটা ময়লা বা গ্রিজের সাথে কিন্তু মিশে ইমালশন তৈরি করছে। এরপর যখন আপনি যত বেশি পানি দিবেন যত বেশি তখন কিন্তু হাইড্রোকার্বন যে পোলার যে অংশটা কার্বক্সিলের যে অংশটা এটা পানির সাথে মিশে যাবে, সাথে সাথে ময়লা বা গ্রিসকে নিয়ে কিন্তু এখান থেকে অপসারিত হয়ে যাবে। তাহলে আমার এই যে গ্লাস ক্লিনার বলেন, টয়লেট ক্লিনার বলেন বা সাবান বলেন, এটা সাবানের হতে পারে অথবা টয়লেট ক্লিনার হতে পারে, একই সিস্টেম পরিষ্কার হবে, টয়লেট ক্লিনার বা সাবানের পরিষ্কারকরণ কৌশল একই। কারণ কোনো ডাউট আছে কিনা আমাকে একটু জানান, এই জিনিসটা বুঝছেন কিনা। আমরা যদি এটা সহজ, এটা হচ্ছে লেজ আর এটা হচ্ছে মাথা, এই হাইড্রোকার্বন অংশ সবসময় এবং এই যে দুটো অংশের মধ্যে আমার বিপরীতধর্মী চার্জ থাকায় বিপরীতধর্মী আকর্ষণ থাকে, এখানে কিন্তু ডাইপোল ডাইপোল আকর্ষণ বল তৈরি হয় এবং এটা বিপরীতধর্মী আয়নের কারণে এখানে ইমালশন তৈরি করে। যারা আপনারা জানেন তেল আর পানি ইমালশন তৈরি হয় বিপরীতধর্মী, যেহেতু দুটোই লিকুইড বিপরীতধর্মী চার্জের কারণে এখানে ইমালশন তৈরি হয় এবং এই ইমালশনটা উপরে ভেসে আসে আলাদা। আমরা যখন পানি প্রয়োগ করব তখন আমার যেহেতু এই কার্বক্সিলেট অংশটা পানির সাথে চলে যাবে, মাথাটা যদি এখান থেকে চলে যায় সাথে সাথে লেজটাকে নিয়েও চলে যাবে, ময়লাটাকে নিয়েও এখান থেকে অপসারিত হবে। এই যে পরিষ্কারকরণ কৌশল আমরা বললাম এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান সবাই কমেন্ট সেকশনে। স্বর্ণভদ্র, হৃদয় মিয়া, রোজিনা আক্তার, ওকে। আমি আবার বলি টয়লেট ক্লিনার পড়ুক, সাবান পড়ুক, গ্লাস ক্লিনার পড়ুক, সবগুলোর কিন্তু পরিষ্কারকরণ কৌশল একই। শুধু প্রশ্ন হতে পারে আমরা কেন টয়লেট ক্লিনারে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করলাম বাট গ্লাস ক্লিনারে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আমরা ব্যবহার করি কেন, দুর্বল প্রকৃতির ক্ষার ব্যবহার করে, এটা কোশ্চেন হতে পারে, সেটা কোশ্চেনের আনসার আমরা দিচ্ছি। তাহলে এটা আমরা শিখে ফেললাম। তাহলে একটা কোশ্চেন লিখে ফেলি সর্বপ্রথম যে গ্লাস ক্লিনারে প্রস্তুতিতে সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহৃত হয় না কেন? গ্লাস ক্লিনারে প্রস্তুত সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহৃত হয় না কেন? তাহলে দেখেন গ্লাস কিন্তু বেসিক্যালি কাস্ট সিলিকা দ্বারা তৈরি, তাই না? তাহলে আমরা গ্লাসের যদি আমরা মনে করেন গ্লাসের উপরে আপনি হারপিকটা মেরে দিয়েছেন গ্লাসের উপরে, ঠিক আছে? তাহলে গ্লাসের উপরে যদি হারপিক মারি কি অবস্থা হবে দেখেন, এই গ্লাসটা বেসিক্যালি সিলিকা, যখন আপনি হারপিক মেরে দিয়েছেন সোডিয়াম হাইড্রক্সাইড, এই সোডিয়াম হাইড্রক্সাইড এই সিলিকার সাথে বিক্রিয়া করে দেখেন সোডিয়াম সিলিকেট তৈরি করে, সোডিয়াম সিলিকেট, এটা হচ্ছে ক্ষয়কারী পদার্থ। এই সোডিয়াম সিলিকেট কি করবে, কাঁচকে ফুটো বা ছিদ্র করে ফেলতে পারে।
আপনার ইমিডিয়েট মনে না হলেও কিছুদিন পরে দেখবেন এই কাজটা ছিদ্র বা ফুটো হয়ে যাবে। অর্থাৎ সোডিয়াম সিলিকেটটা কিন্তু ক্ষয়কারী পদার্থ। এই জন্য আমরা সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু গ্লাস ক্লিনার তৈরিতে ব্যবহার করতে পারবো না, কারণ গ্লাসের উপরে যদি সোডিয়াম হাইড্রক্সাইড শক্তিশালী ক্ষার হয়, এটা সিলিকার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করবে। এই সোডিয়াম সিলিকেটটা হচ্ছে ক্ষয়কারী পদার্থ, কাজকে ছিদ্র করে দিতে পারে, ফুটো করে দিতে পারে। এই জন্য আমরা বেসিক্যালি আমরা কি ব্যবহার করি, গ্লাস ক্লিনার প্রস্তুতিতে অ্যামোনিয়া দ্রবণ, দ্যাট ইজ অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা আমরা ব্যবহার করে থাকি। সেটা কেন ব্যবহার করি এবং গ্লাস ক্লিনার প্রিপারেশন সেটা আমরা একটু দেখাচ্ছি। তাহলে এটা ক্লিয়ার কিনা যে আমরা কেন সোডিয়াম হাইড্রক্সাইডটা গ্লাস ক্লিনারে তৈরিতে ব্যবহার করব না, গ্লাস ক্লিনার তৈরিতে ব্যবহৃত করব আমরা মৃদু ক্ষার, দ্যাট ইজ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ, অ্যামোনিয়া দ্রবণ, দ্যাট ইজ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আমরা ব্যবহার করব, সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু ব্যবহার করব না। এই বিক্রিয়াটা ক্লিয়ার কিনা এবং কেন করব না এটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। সোডিয়াম সিলিকেটটা কিন্তু ক্ষয়কারী পদার্থ, এটা কাজকে ছিদ্র করে দেয়, ফুটো করে দেয়। কিছুদিন পরে আপনার গাড়ির কাজ বলেন বা আপনার জানালার কাজ বলেন, এটা কিন্তু ছিদ্র বা ফুটো হয়ে যাবে। এজন্য আমরা কিন্তু বেসিক্যালি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড গ্লাস ক্লিনার তৈরি করতে ব্যবহার করি না, এখানে মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করি। আসিফ শাহরিয়ার, হ্যাঁ আসিফ শাহরিয়ার আপনার কমেন্টস পড়ছি, কমেন্ট পড়বো, অবশ্যই পড়বো, পড়বো না কেন। অনিক দাস ক্লিয়ার বলছে, আসিফ শাহরিয়ার ইয়েস স্যার বলছে, মাকরুমা সুলতানা, মাহমুদ আফরোজ, উম্মে হাবিবা, আবু হেনা রাজু, তামিমা তানজিম, আন্তরা লাবিবা, হ্যাঁ সবাই ক্লিয়ার বলছে, ঠিক আছে, ভেরি গুড। আমরা গ্লাস ক্লিনারের প্রিপারেশন যদি বলতে চাই, দেখেন গ্লাস ক্লিনারের প্রস্তুতি আমরা যদি বলতে চাই, আবার বলি টয়লেট ক্লিনার এবং সাবানের প্রিপারেশন কিন্তু একই, কারণ ওখানে আমরা তীব্রকার সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করি, বাট গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করি আমরা বেসিক্যালি। তো দেখেন প্রথমে যে কাজটা করা হয়, অ্যামোনিয়া দ্রবণ দেখেন আগে পানির সাথে বিক্রিয়া করবে, অ্যামোনিয়া কি করবে, প্রোটন টেনে নিয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, তাই না? এখান থেকে কি তৈরি হবে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়া দ্রবণ, অ্যামোনিয়া দ্রবণ আমরা ব্যবহার করি বেসিক্যালি এই গ্লাস ক্লিনার তৈরিতে। অ্যামোনিয়া দ্রবণ দেখেন, অ্যামোনিয়া পানির সাথে, পানি থেকে প্রোটন নিয়ে অ্যামোনিয়াম আয়ন হবে এবং এর সাথে হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে। এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যখন উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সাথে আমরা এটাকে রিঅ্যাক্ট করব, তখন কিন্তু আমার গ্লাস ক্লিনার তৈরি হয়ে যাবে। আমি যদি সাধারণ ফর্মুলা লিখি, এর সাথে যখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের আমরা বিক্রিয়া করাবো, দেখেন তখন কি তৈরি হয়ে যাবে, RCOONH4। এটাই কিন্তু আপনার গ্লাস ক্লিনার, বাট এখানে সোডিয়াম হাইড্রক্সাইড দিলে আপনার তৈরি হয়ে যাবে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার। এরপরে এই যে লেজ মাথা পরিষ্কারকরণ কৌশল আগে যেটা আমরা দেখালাম, এভাবে পরিষ্কারকরণ কৌশলটা আপনারা সবাই দেখাবেন। এটা ক্লিয়ার কিনা? গ্লাস ক্লিনার প্রিপারেশন সরাসরি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিবেন না, বেসিক্যালি অ্যামোনিয়া দ্রবণ আমরা ব্যবহার করি। অ্যামোনিয়া দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়া দ্রবণ যখন আমরা যোগ করি, অ্যামোনিয়ার প্রোটন টেনে নিয়ে অ্যামোনিয়াম আয়ন এবং ওর সাথে যুক্ত ওএইচ নেগেটিভ আয়ন দিয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে। সরাসরি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়া যাবে না, আসলে আমরা ব্যবহার করি অ্যামোনিয়া দ্রবণ। কিন্তু এই জন্য অ্যামোনিয়া দ্রবণটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে নিয়ে তারপর আমরা রিঅ্যাকশন করিয়েছি। এটা ক্লিয়ার কিনা? সরাসরি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিবেন না, বারবার বলি, আগে অ্যামোনিয়া দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে নিয়ে দেন আপনি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখানে ব্যবহার করবেন। এটা ক্লিয়ার কিনা আমাকে বলেন। গ্লাস ক্লিনার প্রিপারেশন খুবই সহজ। এটা বিক্রিয়াটা তুলে ফেলেন, সবাই তুলে নেন। এটা এই আরটাকে আপনি সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো অবস্থায়, অর্থাৎ আর এর ফর্মুলা আমরা যদি নির্দিষ্ট উদাহরণ বলতে চাই, C15H31 COONH4, এটা কিন্তু একটা গ্লাস ক্লিনার। আবার যদি বলেন C17H33 COONH4, এটাও কিন্তু একটা গ্লাস ক্লিনার। আরটাকে আপনি উচ্চতর হাইড্রোকার্বনে কনভার্ট করবেন, মিনিমাম 12 কার্বন, আর এরপরে আপনি অনেক অনেক বেশি কার্বনও দিতে পারেন, সেটা আপনার সিদ্ধান্ত।
সবাই ক্লিয়ার বলছেন? ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা এটা ইরেজ করে দিলাম। এখন দেখেন আমরা আপনাদের বলে নিই, মাছ এবং মাংস সংরক্ষণ, মাছ এবং মাংস সংরক্ষণ এটা নিজেরা পড়ে ফেলবেন, একেবারে খাঁটি বাংলা নোট রাখেন, এটা আমাকে পড়তে হবে। মাছ এবং মাংস সংরক্ষণ পদ্ধতি, এরা নিজেরা পড়ে ফেলবেন, খাঁটি বাংলা, এটা আমার বলার কিছু নাই, আপনারা পড়বেন। মানে এখান থেকে যা যা পড়তে হবে আমি কিন্তু সবই বলে দেওয়ার চেষ্টা করেছি। মাছ এবং মাংসটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, নোট রাখেন, এটা আপনাদের নিজেদের পড়তে হবে, মাছ এবং মাংস সংরক্ষণ পদ্ধতি। আর মোটামুটি ওগুলো আমরা করে দিয়েছি। আর এখন শেষের দিকে কিছু ছোট ছোট টপিকস আছে, আপনারা জানেন, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, তারপরে লিপস্টিক, মেহেদি, তারপর যে হেয়ার অয়েল, এইগুলোর মেইনলি মূল উপাদানগুলো আমাদের পড়তে হবে। ট্যালকম পাউডার আছে, এর মূল উপাদানগুলো আমাকে পড়তে হবে। তো এইগুলো মূল উপাদান আমি লিখে দেওয়ার চেষ্টা করছি, যে যে তথ্যগুলো পড়তে হবে আপনারা সবাই নোট করে নেবেন এবং এটা ঠোঁটস্থ রাখবেন। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, জ্ঞান অনুধাবনে পড়তেও পারে এরকম। আর এরপরে সিকিউ কখনোই আসে না, বা আপনারা এখান থেকে ছোট ছোট করে শুধু মূল উপাদানগুলো আপনারা বেসিক্যালি পড়বেন। তাহলে আমরা এগুলো লিখে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আছে দেখেন ট্যালকম পাউডার। এই ট্যালকম পাউডার এর মূল উপাদান কি, এটা কি কেউ বলতে পারবেন কি? আমাকে একটু জানান তো কমেন্ট সেকশনে, ট্যালকম পাউডারের মূল উপাদান। ট্যালকম পাউডারের মূল উপাদান কেউ কি জানেন? আমাকে একটু জানান তো। ট্যালকম পাউডারের মূল উপাদান, স্বর্ণপত্র বলছে ট্যাল্ক, ভেরি গুড, ট্যাল্ক। ট্যালকম পাউডারের মূল উপাদান আসলে ট্যাল্ক। গরমকালে সাধারণত গরমকালে আর্দ্রতা, ঘামাচি বা আপনার ঘাম, এগুলোর আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা বেসিক্যালি ট্যালকম পাউডার ব্যবহার করি। এই ট্যালকম পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যাল্ক। এই ট্যাল্কের দেখেন ফর্মুলা লিখে দিচ্ছি আমরা, তিন ভাবে এই ফর্মুলা আপনার লেখা যায়, দেখেন এইভাবে লিখতে পারেন। ম্যাগনেসিয়াম অক্সাইড 4 অণু, সিলিকা, সাথে হচ্ছে পানি। এটা একটা ফর্মুলা আমরা লিখলাম। এটা এরকম বলা হয় হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, এরকম বলা হয় রাসায়নিক ভাবে, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট হলো ট্যাল্ক। দেখেন এইভাবে ফর্মুলা লিখতে পারেন। ট্যাল্কের ফর্মুলা কিন্তু বিভিন্ন ভাবে, কোনটা ট্যাল্কের সঙ্গে বারবার এটা পড়ে এমসিকিউতে, ভালো করে খেয়াল করে তারপরে গোল পূরণ করবেন। এইভাবে ফর্মুলাটা লেখা যেতে পারে। তারপরে দেখেন এইভাবে লেখা যেতে পারে, আমি তিনটাই লিখে দিচ্ছি আপনাদের। সবগুলোর মধ্যে উপাদান সংখ্যা কিন্তু সমান। আপনি যদি সিলিকন, ম্যাগনেসিয়াম, অক্সিজেন এগুলোর সংখ্যা দেখেন, সবগুলো দেখবেন মিলে যাবে। এভাবে লিখতে পারেন। और দেখেন এভাবে লিখতে পারেন। তিনটা আপনারা লিখে নিন। এর আপেক্ষিক গুরুত্ব টু 2.5 থেকে 2.8, আর ট্যাল্কের উৎস হলো, তথ্যগুলো সবাই লিখে নেন, ডলোমাইট, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটের কম্বিনেশন, এটা হচ্ছে ডলোমাইট। এটা সবাই তুলে নেন। ট্যাল্ক সম্পর্কে, ট্যাল্কের সংকেত করবেন। ট্যালকম পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যাল্ক। আসলে গরমকালে ঘামাচি, ঘাম বা এগুলোর আক্রমণ থেকে এগুলো
ক্ষতিকারক দিকগুলোকে প্রশমিত করার জন্য আমরা ট্যালকাম পাউডার ব্যবহার করি। ট্যালকাম পাউডার মূলত হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, এর ভিতরে পানি থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে এবং সিলিকেট অংশ থাকবে। হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট মাথায় রাখবেন। এটা এই তিন ভাবে যে কোনো ভাবে আপনাকে ফর্মুলা দিতে পারে এমসিকিউ তে। এর জন্য তিনটা আপনার এর আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 2.8 এবং ট্যালকের যদি উৎস বলি আমার ডোলোমাইট, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটের কম্বিনেশন। ওকে, আশা করি এটা সবাই তুলে ফেলছেন। এরপর আমরা চলে যাব ভ্যানিশিং ক্রিম। এটা আমরা ইরেজ করে দিলাম, সবাই আশা করি তুলে ফেলছেন। এখন দেখেন ভ্যানিশিং ক্রিম। ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান এর ভ্যানিশিং ক্রিম নামকরণের কারণ হলো এটা ত্বকে দ্রুত ভ্যানিশ হয়, দ্রুত মিশে যায়, এজন্য এটা নামটিকে ভ্যানিশিং ক্রিম বলে। এটা ত্বকে দ্রুত মিশে যায় ভ্যানিশিং ক্রিম, এই জন্য আমরা এটাকে নাম বলি ভ্যানিশিং ক্রিম। এর মূল উপাদান আসলে স্টিয়ারিক অ্যাসিড। ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান স্টিয়ারিক অ্যাসিড, মাথায় রাখবেন। স্টিয়ারিক অ্যাসিডের ফর্মুলা সবাই আমরা জানি, C17H35 COOH। এর ভিতরে 2 থেকে 3% গ্লিসারিন থাকে, নোট রাখবেন 2 থেকে 3% গ্লিসারিন থাকে। তাহলে আমরা শিখলাম ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, এটা ত্বকে দ্রুত মিশে যায়, এই জন্য এর নামকরণ করা হয়েছে ভ্যানিশিং ক্রিম। এতে 2 থেকে 3% গ্লিসারিন থাকে এবং ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড C17H35 COOH। ওকে, এটা আমরা আশা করি শিখে ফেলেছি। কোল্ড ক্রিম। কোল্ড ক্রিম দেখেন, আমরা শীতকালে ত্বকে যে পানি শূন্যতা হয়, শীতকালে ত্বকের পানি শূন্যতার বাধা প্রদান করে হচ্ছে কোল্ড ক্রিম। ত্বকে পানি শূন্যতায় বাধা প্রদান করে। বেসিক্যালি মূল উপাদান মিনারেল অয়েল, বেসিক্যালি মিনারেল অয়েল, যেটা লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে। মূল উপাদান হচ্ছে মিনারেল অয়েল, যাহা লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে। ত্বকের ক্ষত বা লুব্রিকেটিং এজেন্ট বলতে ক্ষত বা থাকলে সেটা দূর করে, হেল্প করে, আসলে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা কোল্ড ক্রিমে পড়লাম, আমরা প্রথমে ট্যালকাম পাউডার পড়লাম, এরপরে ভ্যানিশিং ক্রিম পড়লাম, আমরা কোল্ড ক্রিম পড়লাম। কোল্ড ক্রিমের উপাদান আমরা বললাম মিনারেল অয়েল। এখন আফটার শেভ লোশন, এটা তুলে ফেলছি, আশা করি সবাই তুলে ফেলছি। সবাই তুলে, যেটা তুলে ফেলছে আমাকে একটু জানান তো, এটা সেই পর্যন্ত সবাই তোলা হয়েছে কিনা। ওকে, এখন হচ্ছে আফটার শেভ লোশন। আফটার শেভ লোশন এটা হচ্ছে আসলে ত্বকের ক্ষত বা জ্বালা পোড়া রোধ করে। বেসিক্যালি কাজ হচ্ছে ত্বকের ক্ষত এবং জ্বালা পোড়া রোধ করে।
হচ্ছে ইথানল, ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে বেসিক্যালি ইথানল। এটা সবাই তুলে ফেলবেন। আফটারশেভ লোশন, আমরা শেভিং এর পরে বেসিক্যালি আফটারশেভ লোশনটা ব্যবহার করা হয়। এই ইথানল এর মূল উপাদান, এটা ছত্রাক বা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, ত্বকের ক্ষত বা কোনো জ্বালা পোড়ার বিরুদ্ধে আফটারশেভ লোশনটা কাজ করে। এটা সবাই লিখে ফেলবো। এরপরে দেখেন মেহেদি। মেহেদি আমরা হাতের সৌন্দর্য বৃদ্ধির জন্য মেহেদি ব্যবহার করা হয়, তো এবং চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকে মেহেদি ব্যবহার করে। এই মেহেদির যে মূল উপাদান, একভাব পরীক্ষায় পড়ে লাসন, মূল উপাদান হচ্ছে লাসন। এই মেহেদির যে রংটা আসে, এই লাসনের জন্য, এই মেহেদির যে রংটা আসে লাসন, এইটার জন্য কিন্তু মেহেদির উপাদান যে লাল উপাদান, যে লাল যে কালারটা আসে লাসনের জন্য, ঠিক আছে। মেহেদির উপাদান হচ্ছে লাসন। এর একটা রাসায়নিক নাম আছে, লাসনের রাসায়নিক নাম 2-hydroxy-1,4-ন্যাপথাকুইনন। 2-hydroxy-1,4, একটু নোট লিখেন, 1,4 অনেক সময় পড়তে পারে, ন্যাপথাকুইনন। টু হাইড্রক্সি 1,4-ন্যাপথাকুইনন লাসনের রাসায়নিক নাম। এবং আরেকটা জিনিস আপনারা পড়বেন, লিপস্টিক। এই লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম। লিপস্টিকের মোম হচ্ছে মূল উপাদান। সবাই এগুলো তুলে ফেলছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তামান্না ইয়াসমিন বলছে ডান। নাসিম জান্নাতুল ফেরদৌস ডান বলছে। স্বর্ণভদ্র, হ্যাঁ মোম, লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম, উদ্ভিদজাত মোম। আসিফ শাহরিয়ার বলছে জি। প্রত্যাশা মজুমদার সব তুলে ফেলছি মোটামুটি। মাহমুদ আফরোজ, উম্মে হাবিবা, মেহেদি হাসান। সংকেত কোনটার সংকেত? মোমের সংকেত নাই, শুধু মোম পড়লে হবে। সবাই তুলে ফেলছে। আপনার আর মাছ এবং মাংস সংরক্ষণ, এটা কিন্তু আপনাদের উপরে ছেড়ে দিয়েছে, আপনারা পড়ে ফেলবেন এর সাথে, মাছ এবং মাংস সংরক্ষণ। এই অধ্যায় থেকে কিন্তু আমরা বলেছি একটা সিকিউ পড়েই এবং 4 থেকে 5টা এমসিকিউ পড়বে কিন্তু, অর্থাৎ এটাকে খেলাফেলা করার কোনো সুযোগ নেই। অধ্যায়টা কিন্তু সুন্দরভাবে পড়তে হবে। প্রশ্ন যদি কঠিন হয়ে যায় আপনাকে এর আনসার করাই লাগবে, তখন বিপদ হয়ে যাবে। অর্থাৎ এটা আপনাকে সুন্দরভাবে পড়তেই হবে। আর হচ্ছে আপনাদের আরেকটা তথ্য দিই, আমরা হচ্ছে অর্থনৈতিক কেমিস্ট্রি বিপ্লব শুরু করেছেন, অর্থনৈতিক রসায়ন, ওটা চলতে থাকবে। আর আমাদের আরেকটা চ্যাপ্টার হয়ে গেছে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা স্বপন স্যার এবং আমি মিলে অর্ধেক করে এটা করিয়ে দিব, তাহলে আমাদের সিলেবাস মোটামুটি শেষ হয়ে যাবে। নেক্সট দিন থেকে ইলেকট্রোকেমিস্ট্রি স্বপন স্যার শুরু করবে প্রথম থেকে, আমি ওই পাশে শেষের অংশ ওই পাশ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের দুই পাশ থেকে আমাদের দ্রুত আমাদের শেষ হয়ে যাবে। আর অর্থনৈতিক রসায়ন এই চ্যাপ্টারটা আমরা ভোকেশনাল কেমিস্ট্রি এখানেই শেষ করছি মোটামুটি। আর দু একটা জিনিস থাকলে আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন, আশা করি সমস্যা হবে না। সহজ চ্যাপ্টার, আপনারা দু একটা জিনিস আপনারা আশা করি পড়ে নিতে পারবেন। তো আজকের ক্লাস সম্পর্কে আমরা আপনাদের মন্তব্য নিব, 30 সেকেন্ড আপনাদের মন্তব্য, ক্লাস কেমন লাগলো। আর যদি কোনো আপনাদের যদি কোনো থাকে
আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে বা এভাবে করলে ভালো হয় সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব সেভাবে আপনাদেরকে সেটা দেওয়ার জন্য। তাহলে হচ্ছে আর এখানে যা যা একটা ছোটখাটো জিনিস আপনারা আশা করি পড়ে নিতে পারবেন, পড়ে নেবেন এবং আমরা মোটামুটি ক্লাস এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা।